যাই বলো তাই বলো, ও বৌমা আমার, এত সহজে আমি হটবো না। এটাই আমার বৌমার। তোমার সাধ্য থাকলে আমাকে আটকে দেখাও দেখি। আলো টেনে ধরল ঋতুকে। করছিস কি তুই? ঋতু শোনে না, হাতটা প্রণমীর গলায় রাখতে যাবে অমনি প্রেরণা সরিয়ে নেয় বোনকে। আন্টি প্লিজ, আমরা রাখবো না এটা, আপনি অযথাই কষ্ট পাবেন। ঋতু জেদ বজায় রাখে নিজের, আর প্রেরণাও প্রণমীকে নিয়ে টানা হ্যাচড়া লেগে গেল মুহূর্তে। তার শাশুড়ি তাকে হাড় পড়াবে, তার বোন তাকে সরিয়ে নিচ্ছে। একবার প্রেরণা টানছে, একবার ঋতু টানছে মেয়েটাকে, আর আলো বারবার টেনে আনছে ঋতুকে। ঋতুর গলা কাঁপছে উত্তেজনা, এবার সে কেঁদেই উঠে প্রণমীকে বলে, আমার ছেলে ভালো রাখবে তোমাকে প্রণমী, ওর মনটা খুব ভালো। যা হয়েছে ভুলে গিয়ে চলো মা, তোমার আপুর কথা শোনো না। প্রেরণা হাস্যসহ ঋতুর হাতটা সরিয়ে দেয়। ঋতু আরও জেদি হয়, জোর করে প্রণমীর গলায় 4 ভরির হাতটা পরিয়ে দম নেয়। প্রণমীকে আগলে নিয়ে কপালে চুমু খায়। আমার ছেলে ভালোবাসে তোমাকে। প্রেরণা আর সহ্য করতে না পেরে দ্রুত হাতটা খুলে দেয়। জানে ওটা একটু বেয়াদবি হলো, তবুও সে করলো। ইনা দূরে দাঁড়িয়ে ছলো ছলো চোখে কাণ্ড দেখছে, সে আর ঢোকে না এদের মাঝে। বিগত দিনের বহু ঝামেলায় সে জড়িয়েছে, আর চায় না সে কোনো পক্ষের সাফাই গাইতে। এত ধস্তাধস্তিতে এবার প্রণমী দিল কেঁদে। বোনকে কাঁদতে দেখে প্রেরণা শক্ত গলায় ঋতুকে বলল, আন্টি আপনার থামা উচিত, দেখছেন আমার বোনটা কাঁদছে। ঋতু থমকায়, লজ্জায় মাথা কাটা যায় আলোর। ছোট যাকে ধমকে ওঠে। হয়েছে তোর, চল বাড়িতে। ঋতু ছটফটিয়ে উঠে প্রণমীকে বলে, মেজাজ খারাপ হয়েছে আলো। ঋতুর হাত ধরে টানতে টানতে বের করলো প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে। সাথে নিল বংশীয় হাটটা, বহু আগে স্বর্ণালঙ্কার। প্রেরণা নির্বাক দাঁড়িয়ে দেখছে তাদের প্রস্থান। অতঃপর ঘুরে প্রণমীর দিকে তাকাতেই একটা ধাক্কার মতো খেলো। দু চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে প্রণমীর। এগিয়ে যায় প্রেরণা, উৎকণ্ঠা নিয়ে বলে, তুই কাঁদছিস কেন? জবাব না দিয়ে প্রণমী ঘরে ঢুকে উপুর হয়ে শুয়ে থাকে চুপচাপ। প্রেরণা চেঁচাতে থাকে, বলবি তো সমস্যাটা কি? প্রণমীর সমস্যা কি সে জানে না, তবে সমস্যা কিছু হচ্ছে সেটা সে অনুভব করছে। ছটফট করছে ভেতরটা। আপুর কথার জবাব দিতে ইচ্ছে হয় না ওর। কিছুক্ষণ আগে ঋতু আন্টির সাথে করা ব্যবহারে আপুর উপর ওর মেজাজ খারাপ হলো কেন? আপুকে কেন অসহ্য লাগছে প্রণমীর? অবচেতন মনে ভাবতে ভাবতে নিজেকে ধিক্কার দেয় সে। বিছানার চাদর খামচে ধরে ফুপিয়ে ওঠে। প্রেরণা দরজায় এসে দাঁড়িয়ে থমথমে মুখে অবাক হয়ে দেখতেই থাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকা প্রণমীকে। স্পোর্টস ক্লাবটা এই বিকেলে আজ বহুদিন পরে গমগম করছে। দুপক্ষের সবল যুবকের দল বসেছে মুখোমুখি। তবে আজ দুপক্ষ ক্ষান্ত হলো। কেউ কাউকে আক্রমণাত্মক দৃষ্টিতে দেখছে না, বরং চেয়ার টেনে একে অপরকে বসতে সহযোগিতা করছে। ইরফানের মস্তিষ্ক ফাঁকা, বুঝতে পারছে না প্রীতমের মতলব। ওকে বোঝাতে জামি এগিয়ে এলো। তার হাতে একটা পেন আর পেপার, সবার মাঝে একটা টেনিস বোর্ড। সেটার উপরে খুব সিরিয়াস মুডে জামি পেপারটা রাখে। তারপর বড় করে এ আর বি লিখে গম্ভীর হয়ে বলে ওঠে, আমাদের হাতে দুটো প্ল্যান আছে। কি প্ল্যান? বিস্মিত দৃষ্টি মেলে অস্ফুটে জানতে চায় ইরফান। জামি হাসে সামান্য, বড় গলা করে বলে, প্ল্যান নম্বর এ, প্রেরণা আপুকে পটাতে হবে। আর প্ল্যান নম্বর বি, আবার প্রণমীকে তুলে আনতে হবে। ব্যগ্র গলায় নিক্সন বলে ওঠে কথাটা। প্রীতম নিজের বোন সম্পর্কে সব শুনে চোখ গরম করে তাকায় নিক্সনের দিকে। সাথে সাথে ইরফানের হাতের একটা জোরালো গাঁটটাও পড়ে নিক্সনের মাথায়। দাঁতে দাঁত চেপে ইরফান বলল, চুপ থাক। জামি গলা খাকারি দিয়ে ওঠে পরিবেশ শান্ত করতে। আবারও সিরিয়াস ভঙ্গিতে বলে, প্ল্যান নম্বর বিও হলো প্রেরণা আপুকে পটাতে হবে। ইরফান হতাশ। নিমিষে আবার চোখ মুখ শক্ত হয় ওর। দাঁতে দাঁত চেপে বলে, প্রেরণা আপুকে পড়াতে হবে। এটা তো আমিও জানি বলদের দল। এখন ঘটে কিছু বুদ্ধি থাকলে আলোচনা কর, নয়তো আমি উঠলাম। তারপর প্রীতমের দিকে দৃষ্টি দিল ইরফান। এই তোর মিশনের পরিকল্পনা? আরে শোন না, অধৈর্য হচ্ছিস কেন? আমাদের হাতে বেশি সময় নেই। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই আপুর ডিভোর্সের জন্য অ্যাপিল করবে। তার মাঝে কিছু একটা করতে হবে। তুই ওদের পরিকল্পনা অনুযায়ী চল। আর বাড়িতে তো আমি আছি। প্রণমীকে আপুর আড়ালে হাবলা ডালে বোঝাতে হয়। প্রীতমের কথা এবার বেশ শান্ত হলো ইরফান। কৌতূহলী দৃষ্টি মেলে জামির দিকে তাকিয়ে বলল, বল শুনি। দুই গ্যাংয়ের 12 মাথা একসাথে হলো। নিচু গলায় ধীরে ধীরে জামি বলতে লাগলো তার পরিকল্পনা। বলা শেষ করে যখন দম নিল সে, ইরফানের মেজাজ হলো গরম। হাউ ক্রিঞ্জ! শালা তোদের এখানে আসাটা আমার ভুল হয়েছে। এসব নাটক ফাটক আমার দ্বারা হবে না। আমি এমনই এত ভং ধরতে পারবো না। জামি বিরক্ত হলো। এই কারণে তোকে আমাদের পছন্দ নয়। আরে বাবা, এভরিথিং ইজ ফেয়ার অন লাভ অ্যান্ড ওয়ার। যদি প্রণমীকে চাস তো আমাদের সাথ দে, নয়তো নিজেরটা নিজে বুঝে নে।
আমরাও দেখি তুই প্রেরণা আপুকে কি করে পটাস। বাট লিসেন, অধৈর্য হয়ে যে তুই আবারও প্রণমিকে তুলে আনবি এটা আমরা জানি। এই কাজ ভুলেও করো না চাঁদু, সব হারাতে হবে তবে। জামির কথায় হাঁসফাঁস করে উঠল ইরফান। এবার তার চোখের দৃষ্টি হলো অসহায়। তাকালো প্রীতমের দিকে, যে তাকিয়েছিল ওরই দিকে। চোখের পলক ফেলে ওকে ইশারায় বোঝায়, ধৈর্য রাখ, এতে কাজ হতেও পারে। শান্তিনীরের পরিস্থিতি গুমোট হয়ে আছে। সন্ধ্যাতে ঋতু প্রেরণার অ্যাপার্টমেন্টে গিয়ে সিন ক্রিয়েট করেছে। শুনতে পেয়ে ইলহাম আর সামিন দুজনেই রেগেছে ভীষণ। সামিন ওভাবে না ধমকালেও ইলহাম ধমকায়। তোমরা মহিলারা এত অধৈর্য কেন? কি দরকার ছিল এসবের আমাদের না জানিয়ে করার? পেরানো তো আবার ভাবার সময় নিয়েছে। একটা হটকারিতা করে দিলে মেজাজ খারাপ করে তার। ঋতুর চোখ মুখ শক্ত হয়ে আছে। ওই মেয়েটা তার নামে নালিশ করেছে তার স্বামী ভাসুরের কাছে ফোন করে। ঋতু তো বাজে ব্যবহার করেনি কোনো, তবুও প্রেরণার উপর রাগটা ঋতুর চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার। ঘরে এসে আলো খোঁচায় ওকে। হলো তোর বকা খেয়ে ভালো লাগছে? ঋতু বলে না কিছু। চাপা ক্ষোভ জমেছে বুকে। বড় বড় শ্বাস ফেলে সেসব সরাতে ব্যস্ত সে। নিচে তখন কলিং বেলের আওয়াজ হয়। এই সন্ধেবেলা কে এলো ভেবে আলো দ্রুত পা চালিয়ে নিচে নামলো। ওর সাথে সামিনও। দরজা খুলেই দেখলো ইসমাম দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। তার পাশে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। সামিনকে দেখে ইসমাম উত্তেজিত গলায় বলল। উজ্জ্বল খানিকটা অপ্রস্তুত। তার হাতে একগুচ্ছ কদম, এই বর্ষার প্রথম কদম। বাজারে দেখে লোভ সামলাতে পারেনি, গাড়ি থামিয়ে সবগুলো নিয়েছে। নিজের ঘরটা সাজাবে বলে কিনেছিল। প্রায় 20টা কদম হাতে ধরে দাঁড়িয়ে আছে এখন। মুখ হাসি হাসি করে সালাম দেয় সামিনকে। আলো বর্ষার প্রথম কদম দেখে ভীষণ খুশি হয়, প্রায় চেঁচিয়ে বলে, পেলে কোথায় বাবা? এটা তো বিলুপ্ত প্রায়। হাসলো উজ্জ্বল নির্মল সরল গলায় বলল, সৌভাগ্যক্রমে পেলাম, এইটা আপনার রাখুন। আন্টি, আমি খুশি হব। আমার তরফ থেকে উপহার আপনাদের জন্য। আলো ঘুরে দাঁড়ায় হাসতে হাসতে বলে, এসবে আমরা ভাগ পাবো না? একজনকে ডাকছি, দাঁড়াও। এলেই দেখবে সবগুলো লুফে নিয়ে যাবে। সেহু নিচে আয়, আরে এক্ষুনি আয়। দেখ কি চমৎকার হলো তোর প্রিয় কদম, একবারে প্রথম ফোঁটা। নিজে হেঁটে এসেছে বাড়িতে। কত খুঁজলি সারাদিন, পেলি না। এখন এসে নিয়ে যা। আরে কি চমৎকার হলো, কি কাকতালীয়। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। নামাজ আদায় করে প্রেরণা শাড়ি পাল্টে যখন ব্যাগ কাঁধে নিল, প্রীতম চোরের মতো মুখ করে এসে ওর দরজায় দাঁড়ায়। আপু, প্রেরণার তাড়াহুড়ো ছিল, ব্যস্ততা নিয়ে বলল, গ্রোসারি আইটেম কিনতে যাচ্ছি খানবাজার সুপার শপে। রাত হবে ফিরতে। সুদূর হোমওয়ার্কটা দেখিস। চুপচাপ ভদ্র ছেলের মতো ঘাড় কাত করে প্রীতম। প্রেরণা বলে, প্রণবীর মনটা ভালো নেই। আজ ঋতু আন্টি এসে কাহিনী করে গিয়েছে, ওকেও একটু দেখিস। এবারও প্রীতম ঘাড় কাত করে জবাব দেয়। প্রেরণা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে দ্রুত আঙ্গুল চালি স্পোর্টস ক্লাব গ্রুপটাতে একটা ছোট বার্তা লিখে দেয়। আপু বেরিয়েছে, খানবাজার সুপার শপ, তোরা রেডি? পরপর কয়েকবার টুংটুং শব্দে কয়েকটি জবাব আসে, ইয়েস। ইনশিরার ঘরটা খুব সুন্দর করে গোছাচ্ছিল সেহা। মুইন জিজুর সাথে আপু ছোট মামির চেম্বারে গিয়েছে। ঘরটা এলোমেলো। আপু অসুস্থ, তাই বোনের ঘর গুছিয়ে দিচ্ছে। এবারই সব থেকে লক্ষ্মী মেয়ে সেহা। আচানক বড় মামির ডাকে চোখ কপালে উঠে ওর। কদম ফুল কোথায়? হাত থেকে ঝুলঝাড়ু ফেলে সত্তর হেঁটে সিঁড়ি বেয়ে নামছে সে। কোমরে পেঁচানো ওড়নাটা। বসার ঘরে কারোর সাথে কথা বলছে বড় মামা, ছোট মামার বড় মামি। কোমর থেকে ওড়না তুলে গলায় জড়িয়ে ধীর পায়ে নামছে। এবার মিহি কণ্ঠে বলছে, কে এনেছে? বড় মামি? বড় দাদা এনেছে? স্বল্প পরিচিত মিহি স্বরটা কর্ণগোচর হতে ঈষৎ ঘাড় বাঁকায় উজ্জ্বল। সেহা সিঁড়ির শেষ ধাপে পা রেখে দাঁড়িয়ে পড়ে, চোখ বড় বড় করে। উজ্জ্বল নিস্পন্দ নয়নে তাকিয়ে আছে কালো মোটা ফ্রেমে, চশমার আড়ালে ভাসা ভাসা দুটি চোখে। তার মুখভঙ্গি শান্ত স্বাভাবিক, তবে অস্বস্তিতে গাঁঠল সেহার শরীর। চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে ঠায়। নে ফুলগুলো, সব তোর। আলো বলেই উজ্জ্বলকে দেখলো এক পলক। উজ্জ্বল তখনও দেখছে মেয়েটাকে, মুখ হাসি হাসি তার। আলো সেহার স্থির ভঙ্গি দেখে বলল, কি হলো? ও আচ্ছা শোন, এ উজ্জ্বল মাহমুদ। তড়িৎ চোখ তুলে তাকায় সেহা। অবাক বিস্মিত নেত্রযুগল বড় বড় হয়ে যায়। মনোযোগী দৃষ্টি এবার উজ্জ্বলের মুখের দিকে। এই লোক তবে রাগী মির্জার প্রসিকিউটর? উজ্জ্বল তখনও মুখ হাসি হাসি করে তাকিয়ে আছে, কিংবা ওর ব্যক্তিত্বই অমন। সেহা সেদিনও দেখলো কথা বলে খুব সুন্দর করে, নীরব হাসে। তখন পুরোপুরি সজীব এবং সরল লাগে লোকটাকে। সেহার দৃষ্টি নামে উজ্জ্বলের হাতে। চোখ তার চিকচিক করছে উত্তেজনায়। তবে লোকের কাছ থেকে কেন ফুল নেবে? বড় মামি পাগল?
ফুলটা আলো নিল। ভারী গুচ্ছটা সেহার হাতে ধরিয়ে দিয়ে ফিসফিসিয়ে পড়ল। এভাবে দাঁড়িয়েছিস কেন? উইয়ার্ড লাগছে, হাস। হাসার চেষ্টা করলো সেহা। সামিন উজ্জ্বলকে সোফায় বসতে বলে প্রফুল্ল চিত্তে বলে, ও আমার বোনের মেয়ে, তোমার দাদু চেনে ওকে। উজ্জ্বল বসে চোখ নামিয়ে নিল। আলো চলে যায় কিচেনে। হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বলে ফ্রিজ খুলে দেখে কি স্ন্যাক্স দেয়া যায় এই সন্ধ্যা অতিথিকে। সেহার নাকে কদমের সুঘ্রাণ পৌঁছাতে এক নিমিষেই ওর গোটা মন ও শরীর খেলে গেল এক স্নিগ্ধ সজীবতা। আজ বহু বহু বছর পরে ফুল পেল সে, তাও এতগুলো। খুশি মনে এবার সে তাকায় সামনে। একটা নীল শার্ট পরনে লোকটার হাতা ফোল্ড করে রেখেছে। এখন একে দেখলে কেউই বলবে না এ উকিল। আচ্ছা, এর বয়স কত? এত ছোট বয়সে কেউ উকিল হয়? সামিন আর ইসমাম আড্ডা দিতে ব্যস্ত লোকটার সাথে। তোমাকে এত বললাম দাদুকে নিয়ে এসো, এলে না কেন? আপনারা চলুন না, দাদুর কাছে বলেছি, সেও বলেছে ইনভাইট করতে। আমরা আমরা চলে গেলে বিপদে পড়বে। বিপদে কেন? আমরা রাবণের গোষ্ঠী, সদস্য সংখ্যা কত জানো? বলেই হো হো করে হেসে ওঠে সামিন। উজ্জ্বল হাসে নিশ্চুপ। এরপর সামিন পরিবারের সদস্যদের সবার পরিচয় করিয়ে দিতে থাকে উজ্জ্বলকে। আমাদের মোট 3 ভাইয়ের সংসার এ বাড়িতে। আমি বড়, আমার একটা মেয়ে। ইনশিরা আমাদের কোম্পানিতে চাকরি করে, জামের সাথে বেরিয়েছে, এলে পরিচয় করিয়ে দেব। ইহান, ইরফান আমার মেঝো ভাইয়ের 2 ছেলে। ইহান পলিটিক্স করে আর ইরফানও আমাদের কোম্পানিতে চাকরি করে। আমার ছোট ভাইয়ের একটা মেয়ে ইনায়া, ফিজিক্স নিয়ে পড়ছে। আর ওই যে আমার ভাগ্নি, ও ডাক্তারি পড়ছে। খুব ব্রিলিয়ান্ট সব ভাই বোনেরা, তবে ভারী দুষ্টু। কেবল ইহান আর ইশেহা, বাকিগুলো খুব পাজি। নমুনা তো শুনেছই। উজ্জ্বল আরো একবার চোখ তুলে সেহাকে দেখলো। সেহা চোখ নামিয়ে নিল। পরপর চোখ তুলে আলোর দিকে তাকিয়ে বলল, মামি, আমার সাহায্য লাগবে। না, তুই যা। সেহা চুপচাপ কদম গুচ্ছ নিয়ে উপরে চলে গেল। আলো বসলো উজ্জ্বলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে। তোমার বিয়ে হয়েছে? উজ্জ্বল মাথা নাড়ে। আলো বলতে থাকে, তোমার দাদুকে দেখার আমার খুব শখ। দেখতে যাবো করেও যাওয়া হয় না। লোকটার প্রতি চিরকৃতজ্ঞ আমি। তোমার আঙ্কেল যখন হাজতে ছিল, আমার স্পষ্ট মনে আছে আমি না খেয়ে তোমার দাদুর পিছনে পড়ে থাকতাম। তিনি একদিন আমাকে ধমকে বলেছিলেন, মা কিছু খেয়ে নে আগে। শরীর ঠিক না থাকলে স্বামীর জন্য দুশ্চিন্তা করবি কিভাবে? এরপর তিনি টিফিন বক্স থেকে আলুর দম, চিকন চালের ভাত, কই মাছ, মটরশুঁটি দিয়ে ঝোল বেড়ে আমাকে খেতে দিলেন চেম্বারে। ওই খাবারটা আমি খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম ওই এলোমেলো পরিস্থিতিতে। যখন তোমার আঙ্কেলের যাবজ্জীবন হবে খবর শুনি, পুরোনো দিনের স্মৃতিচারণ করে আলোর চোখে পানি আসে। এরপর নিজেকে সামলে নিয়ে বলল, তখন নিয়ে আসবে একদিন অবশ্যই। আমি তাকে কই মাছ, মটরশুঁটি দিয়ে আলুর দম আর চিকন চালের ভাত খাওয়াবো। উজ্জ্বল বিনয়ী হাসি হেসে মাথা নাড়ায়। আলো কৌতূহলী, তা তুমি বিয়ে করছো না কেন? ইহানের বয়সী তো তুমি, তাই না? ওর থেকে 1 বছর বড় সম্ভবত আন্টি। খানবাজার সুপারমার্কেটের ব্লক ডির সামনে একরাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে ইরফান। চঞ্চল স্বভাবের ছেলেটার চঞ্চল দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে আড়ালে আবডালে দাঁড়িয়ে থাকা গ্রুপের সদস্যদের দিকে। জামি কণ্ঠস্বর তেতো করে বলল, তুই এভাবে আমাদের দেখলে আমরা ধরা পড়ে যাব ব্রো। এগুলো পারবো না আমি, এমনি ধরা পড়ে যাবো হেসে ফেলে। ওহ, সাধু সাজিস না। তুই যে কত বড় ধরিবাস তা আমরা জানি। ইরফান চোখ জোড়া শুরু করে নিল। যতটা ভাবিস অতটাও না। এর মাঝে সিগন্যাল এলো। ডান পাশে টয়লেট্রিজ কর্নার থেকে নিক্সন বলে উঠল, আপা আসছে, জ্ঞানী আপা। স্নাইপার টিম লুকিয়ে পড়ো, কুইক। ওরা লুকিয়ে পড়ল। প্রেরণা শপিং কার্ট নিয়ে এগিয়ে আসছে এদিকটায়। আশেপাশে তাকে ইরফান শুরুতে একটা লম্বা শ্বাস ফেলল, তারপর এগিয়ে গেল। মুখ একেবারে ভদ্র ছেলের মতো মাসুম মাসুম করার চেষ্টা করে বলল, আরে আপু, আপনি? প্রেরণা হাসলো। আরে তুমি এখানে কি? এই তো আপু, বাড়ির জন্য কিছু গ্রোসারি কিনছিলাম। তুমি আর গ্রোসারি? কিঞ্চিত অবাক হয়ে প্রেরণা বলে। ইরফান লাজুক ভঙ্গিতে হাসে। প্রেরণা এবার মিষ্টি করে হেসে বলে, ঠিক আছে, চলো একসাথে শপিং করি। তোমার লিস্ট কই? থতমত খায় ইরফান। পরপর স্বাভাবিক গলায় বলল, লিস্ট লাগে না আমার, মনে আছে আমার। বলে একটা শপিং কার্ট টেনে এনে একাধারে কিছু প্যাকেট ফেলে সুজির প্যাকেট, আটার প্যাকেট, জুসের প্যাকেট, একটা সুগার ফ্রি এর প্যাকেট। প্রেরণা অবাক হয়ে দেখলো, বলল, ডায়াবেটিস কার বাড়িতে? ইরফান ভেবে পায় না কি বলবে, বোকার মতো বলে ফেলে, নিয়ে নিলাম, যদি কারো হয় ব্যবহার করতে পারবে আর কি। হাফ ছেড়ে প্রেরণা নিজের শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি চালিয়ে যেতে থাকে ইরফানের সাথে টুকটাক আলাপ।
ইরফানের দৃষ্টি এলোমেলো, অস্বস্তি বাড়ছে তো বাড়ছে। এসব করার কি খুব দরকার আছে? সে বরং প্রেরণাকে বলুক সরাসরি, আবদার করে প্রেরণার হাত ধরে ঝুলে পড়ুক। এমন করলে জ্ঞানী আপা কি মাইন্ড করবে? সারা বিকেলটায় বিছানায় শুয়ে কাটিয়েছে প্রণমী। চোখের পানি চোখেই শুকিয়েছে। এক দফা ঘুমিয়েছে, মাত্র উঠেছে শুদ্ধর চিৎকার চেঁচামেচিতে। মিস জেনির সাথে সামুরাই সেজে একটা খেলা করছে সে। দরজার বাইরে এসে ধীর পায়ে তখন দাঁড়ায় প্রীতম। প্রণমী টের পায়নি, সে তার লম্বা চুলে খোপা করতে ব্যস্ত। প্রীতম বোনের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। ফর্সা মুখটারও বেশি ফ্যাকাশে লাগছে প্রণমীর। প্রণমী কেমন কপাল কুঁচকে ফেলে হঠাৎ। ভাইয়া এলে? রে। ওর ঘরে ঢুকে বিছানায় বসলো প্রীতম। প্রণমী মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলে উঠল, কিছু বলবে? জড়তা কাটছে না প্রীতমের। বোনের সাথে খোলামেলা কথা কি করে বলবে সে? যদি হিতে বিপরীত হয়? কিছুটা সময় নিয়ে সে কথা গুছিয়ে নেয়, অতঃপর বলে, তুই কি কোনো ব্যাপার নিয়ে দোটানা আছিস? কপাল কুঁচকে ফেলে প্রণমী, বুঝতে পারছে না, এমন ভাব করে বলে, কোন ব্যাপারে? সরাসরি বলতে আর পারল না প্রীতম। তার ছোটে এলো না। বড় একটা শ্বাস ফেলে অবনত স্বরে বলে, প্রণব। ভাইয়া। শোন, তোকে একটা কথা বলি, হ্যাঁ? যখন যেটা করবি সেটা কেবল মনেরটা শুনেই করবি। মনের সাথে লুকোচুরি খেলবি না, পরে আফসোস হবে। কি সব বলছো তুমি? নিজেকে সামলে নেয় প্রীতম। বিস্তারিত বলে না, শুধু বলে, তোর লাইফ, আমার কথা আফুর কথা শুনে চলা দরকার নেই। তোর জীবনটা আলাদা। মন কোনো কিছুর জন্য অস্থির হলে মনের কাছেই সাজেশন চা। আমি আর আফু জোর করবি তোর ভালোর জন্য তোকে। সব ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর আছে। আগে ভাব, তারপর আপু ভাইয়াকে নিয়ে বস আলোচনায়, কেমন? চুপ হয়ে যায় প্রণমী। প্রীতম উঠে দাঁড়ায়, আর বাড়ায় না কথা। ঘুরে দেখলো ইনু দাঁড়িয়ে আছে দরজায়। ফিসফিসিয়ে প্রীতমকে বলল, আমি কিছু বোঝাবো? না, ওকে নিজেকে বুঝতে দাও। তুমি তো বোঝানোর নামে তোমার মেজো দাদানের গুণগান শুরু করবে। মুখটা ভার করে নেয় ইনু। ওর হাত ধরে প্রীতম ঘর থেকে বেরিয়ে যায়। ভালো ব্র্যান্ডের সয়া সস খুঁজে পাচ্ছে না প্রেরণা। চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। ইরফান তাকে এই মনোযোগী দৃষ্টিতে দেখছে। এখন অবধি মুখটা খুলতে পারেনি সে টের পাচ্ছে এই মহিলাকে সে ভয় পাচ্ছে কাছ থেকে। আশ্চর্য তো। প্রেরণা একা একা বক বক করেই যাচ্ছে। নানা রাজ্যের আলাপ এসে থামলো ইনশিরাতে। হেসে বলল, ওকে আমি কিছু গাপ কিনে দিব, রাশিয়ান গাপ, খুব মজা। এখানে দেখলাম উঠেছে নতুন নতুন, নিয়ে যেও কেমন? ইরফান ঘাড় কাত করে। প্রেরণা আজ দুপুরে ঋতুর কাহিনী সম্পর্কে ইরফানকে একটা কথাও বলে না। সে ইরফান প্রণমী প্রসঙ্গেই যায় না। বলে, চলো এবার এই ব্লকে যাই, মাছ কিনবো, যাবে তুমি? ইরফান ভদ্র ছেলের মতো উপর নিচ মাথা নাড়ে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় জামির মা ওয়াহিদা। প্রেরণাকে দেখে উৎফুল্ল হয়ে বলে, কেমন আছো প্রেরণা? এই তো আন্টি, ভালো। আপনি? আমিও ভালো আছি। এবার জামির মা ইরফানকে দেখে এক পলক অবাক হবার ভান করে প্রেরণাকে বলে, ও মা, তোর ভগ্নিপতি যে, জানো প্রেরণা কি ভালো ছেলে, একেবারে নরম দিলের একটি ছেলে, ওর মতো ছেলেই হয় না। এসব ছিল জামির পরিকল্পনা। আজ এখানে সব বন্ধুদের বাবা মাকে এনেছে তাদের মিশনে। সবাই এসে এক এক করে প্রেরণার সামনে ইরফানের প্রশংসা করে গেল। প্রেরণা ইরফানকে নিয়ে কিছুটা হলেও পজিটিভ ভাবতে শুরু করবে। তারপরের প্ল্যানও রেডি তাদের। জামির মায়ের মুখে প্রশংসা শুনে প্রেরণার চোখ তো কপালে, সেই সাথে ইরফানেরও অস্বস্তিতে কেসে উঠে ছেলেটা। এতটা প্রশংসা করার মতো কাজ সে তার সারা জীবনে করেছে কিনা সন্দেহ। আড়াল থেকে নিক্সন জামিকে বলে, ভাই, তোর মা ওভার অ্যাক্টিং করছে, ধরা পড়ে যাব। ওয়াহিদা একটানা 7 মিনিট ইরফানের প্রশংসা করে চলে যায়। প্রেরণা ঘুরে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ নামিয়ে নেয়। পরপর বলে, আন্টি একটু বাড়িয়ে বলেন আপু, আমি একদিন তাকে হেল্প করেছিলাম। জানতাম না উনি জামিরের মা, জানলে হেল্প করতাম না। যাক, তবে সত্যটা স্বীকার করলে। হাঁটছে প্রেরণা, পাশাপাশি হাঁটছে ইরফান। এরপর হলো তারা শুভর বাবার মুখোমুখি। শুভর বাবাও দীর্ঘ সময় ইরফান আর মির্জা বাড়ির প্রশংসা করে চলে যেতে প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলল। ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলল, চলো কফি শপে বসি, মাছ পরে কিনবো। প্রেরণার হঠাৎ মুড বদলানোর কারণ ধরতে পারল না ইরফান। ওরা বিল পে করে বাইরে একটা কফি শপে বসলো। ইরফানের মুখ হাসি হাসি ছিল। ঠিক তখনই কফি অর্ডার করে প্রেরণা ওর দিকে শান্ত দৃষ্টি বুলিয়ে নম্র স্বরে বলল, তোমরা 26-এর সবল যুবক, অথচ খুব বাচ্চা এখনো সবাই। ইরফান কিছু বুঝতো না। তার দৃষ্টিতে প্রশ্ন। প্রেরণা নির্বিকার চিত্তে বলে ওঠে, এগুলো কেন করছো? কার বুদ্ধিতে? জামির? ইরফান থতমত খায়। প্রেরণা সামান্য হেসে বলে, এমন বুদ্ধি ওরই হতে পারে, মাথা মোটা একটা।
অস্বস্তি ছেয়ে যায় ইরফানের পা মাথা। রাগ হয় জামি প্রীতমের উপর। ওদের কথা শোনাই ভুল হয়েছে, কেমন লজ্জার ব্যাপার হলো। ধারালো বুদ্ধি জ্ঞানিয়াপা ধরে ফেলেছেন। হাফ ছাড়লো প্রেরণা, তবে বলল না কিছু। বলল ইরফান। সব প্ল্যান ভাড়মে যায়। ছটফট করে উঠল ছেলেটা। চঞ্চল হলো দৃষ্টি, আকুল হলো স্বর। আবু, প্রণমীকে চাই। ঠিকভাবে বলো, প্রণমী পুতুল না যে ওকে তুমি চাইবে আমার কাছে। শ্বাস ফেলল ইরফান, বলল আপু, প্রণমীর সাথে বিয়েটা আমি বাঁচিয়ে রাখতে চাই। প্লিজ ডিভোর্সের কথা ভাববেন না এবং আমাকে একটা সুযোগ দিন ওকে রাজি করানোর। প্রেরণা শুনল, শুনে খানিকক্ষণ চুপ থেকে শান্ত ভঙ্গিতে বলে ওঠে, একটা কথা বলো, প্রণমীকে তুমি বউ হিসেবে চাইছো? তোমার প্রিভিয়াস হিস্ট্রি পর্যালোচনা করে ওকে কোন ভরসায় আমি তোমার কাছে দিই বলো তো? আপু, অনুভূতি বদলেছে। প্রণমী বদলায়নি। ও সেই সুযোগটা পায়নি আমাকে বোঝার, সেটাই চাই এবং আমার বিশ্বাস আমি জিতব। কথা বলে না প্রেরণা। আবারও লম্বা সময়ের নীরবতা। অতঃপর থেমে থেমে প্রেরণা বলল, অনুভূতি বদলেছে। তুমি কি বদলেছো ইরফান, সত্যি করে বলো তো? ইরফান চুপ করে চেয়ে রইল। কিছু সময় পর পর নামিয়ে নিল চোখ, দুপাশে মাথা নাড়ল। প্রেরণা মৃদু শ্বাস ফেলল। যাক, তুমি স্বীকার করলে সত্যটা। তোমার ফ্যামিলি তো মানতেই চায় না। তাদের দাবি তুমি খুব শান্ত হয়েছো। ইরফান কথা বলে না, প্রেরণাই বলতে থাকে, ভাই ইরফান, ঠান্ডা মাথায় ভাবো, তুমি কেমন আর প্রণমী কেমন। তোমার প্রণমীকে চাই। প্রণমী বিশ্ব সুন্দরী, চোখ ধাঁধানো সুন্দরী। প্রণমীর প্রতি তোমার সফট কর্নার জন্মেছে। তোমার প্রণমীর সাথে সংসার করার পেছনে এই 3টা কারণ আছে যাকে তুমি ভালোবাসা বলে ব্যাখ্যা করছো। এখন তুমি আজ রাতে বালিশে মাথা রেখে ভেবে দেখবে, তোমার চাহিদা বাদে প্রণমীর কি কারণ থাকতে পারে তোমার সাথে সংসার করার? তোমার মতো অধৈর্য, ছটফটে, মেজাজি ছেলের সাথে সারা জীবন পার করার, তোমার সন্তান জন্ম দেওয়ার, এটা একটু ভেবে দেখবে। হুট করেই তোমার রাগ উঠে যায়, হুট করেই ধৈর্য ভেঙে যায়, হুট করেই এই করো, হুট করেই সেই করো। এসব কি যায় প্রণমীর সাথে? সংসার কি আদৌ বোঝো তুমি? তোমার মা চাচিদের থেকে শুনে নিও আজ। একটা মেয়ের কাছে সংসার মানে কি, তাদের কাছ থেকে ভেবে তুমি হিসেব করবে রাতে। নিজেই দেখবে প্রণমীর সাথে তোমার হিসেব মিলছে কিনা। উঠছি আমি, আমার যা বলার আমি সামিন আঙ্কেলকে বলে দিব রাতে। ভালো থেকো। প্রেরণা উঠে চলে যায়। চুপচাপ মাথা নিচু করে শান্ত ইরফান বসে থাকে কফি শপে, তার অন্যমনস্ক দৃষ্টি জানালার বাইরে। রাতে বাড়িতে ফিরে প্রেরণা বাইরের শাড়ি ছেড়ে একটা সুতির শাড়ি পরে বসলো সোফাতে। সামনে প্রণমী বসা ছিল থমথমে মুখে। ওর দিকে প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে কল করলো সামিনের কাছে। সামিন তখন ছিল দোতলায়, ওকে ঘিরে বসে আছে বাড়ির সব লোক। কলটা রিসিভ হতে ওপাশ থেকে প্রেরণা বলল, আঙ্কেল। হ্যাঁ মা, বলো। আঙ্কেল, ভেবে দেখেছি সম্ভব না। কাল উকিল রাখবো বাড়িতে, আপনারা আপনাদের ছেলেকে নিয়ে আসবেন। হতাশ চোখে তাকিয়ে আছে প্রত্যেকে। ঠিক সেই সময় সেখানে এসে দাঁড়ায় ইরফান। প্রেরণার কথা সেও শুনল চুপচাপ। সামিন ধীর গলায় বলল, ঠিকভাবে ভেবেছো তো? জি, মাফ করবেন। খট করেই কলটা কাটে প্রেরণা। সামিন ঘুরে তাকায় ইরফানের মুখের দিকে। শক্তপোক্ত ছেলেটা চুপচাপ মাথা নুইয়ে নিজের ঘরে চলে যায়। ইলহাম মির্জা এবার ধৈর্য হারিয়ে তেতে উঠলেন। লাগবে না অমন মেয়ে, লাগবে না। আমি খুব সুন্দর বউ আনবো আমার ছেলের জন্য। বলেই তিনি পরিচিত এক ম্যাচ মেকারকে কল করে বসে। রাগি রাগি গলায় তাকে বলে, 3-4 দিনের মধ্যে শহরের সব থেকে সুন্দরী 18 বছরের নীল চোখের, গান ভালো করে এমন একটা মেয়ের লিস্ট করে আমায় দেবে। যত টাকা লাগে আমি দেব। হঠাৎ সামিন মাথায় হাত দিয়ে বসে থাকে। ছেলের কষ্টে ব্যথিত হওয়া ইলহামের রাগ দেখে মেজাজ হারিয়ে বলে, থামবি তুই? কল কেটে প্রেরণা প্রণমীর দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, চল খেতে চল, ভাত খাবো। প্রণমী দুপাশে মাথা নেড়ে অস্ফুটে বলে, খিদে নেই, খাবো না। কেন, কি সমস্যা? কিছু বলল না প্রণমী। চুপচাপ চলে গেল ঘরে। ওর ঘরের দরজার দিকে প্রেরণা তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। রাত 12টার কাছাকাছি তখন হঠাৎ প্রেরণার ফোনটা বেজে উঠল ওর মাথার কাছে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইহান বলে উঠল, প্রেরণা। ধরফড়িয়ে উঠল প্রেরণা। ঘুম চোখে নাম্বারটা ঠিকভাবে খেয়াল করেনি সে। চোখ ডলে নিয়ে ধাতস্থ হয়। পরপর বলে, আপনি কি এত রাতে প্রস্তাব দিতে কল করেছেন ভাইয়ের হয়ে? বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ সিগারেট ফুঁকছিল ইহান। অ্যাস্ট্রেতে আধা খাওয়া সিগারেটটা রেখে একটা গভীর শ্বাস ফেলে বলল, না, অন্য কিছু বলতে। কি বলতে? আপনি এত জেদি কেন? প্রেরণা থমকালো। পরপর গলা খাকারি দিয়ে বলে, কোন ব্যাপারে? সব ব্যাপারে। নিজেকে সামলে নেয় দ্রুত ইহান।
মস্তিষ্কের স্নায়ু কোষে ঝিঝি পোকাগুলো খুঁচিয়ে তাকে দিয়েই মাত্র তার স্বভাব বিরুদ্ধে একটা কাজ করিয়ে নিল। এত রাতে একজন ভদ্রমহিলাকে অকারণে কল দিয়ে বসেছে সে। ওপাশে হতভম্ব প্রেরণা। তার ঘুম ঘুম কণ্ঠস্বরটা ইহানকে আকৃষ্ট করছে খুব। কল কাটতে ইচ্ছা করছে না। ভেবে ভেবে ইহান লাজুক হাসে, তারপর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নেয়। সব ব্যাপারে জেদ করি মানে? এই ইহান, আপনি কি ঝগড়া করতে চাচ্ছেন আমার সাথে? কথাগুলো কাট কাট বললেও ঘুম ঘুম কণ্ঠে সর্বোচ্চ কমনীয় লাগলো। একটা আলাদা অনুভূতিতে ভাসছে ইহান। বলতে পারছে না কিছু। প্রেরণায় বলতে থাকে, যা বলার আপনার মাম্মা, আপনার বড় বাবা, মুইন ভাইয়া আর ইরফানকে বলেছি আমি। যদি এই বিষয়ে আপনাকে আমার বোঝাতেই হয় তবে আমি খুবই হতাশ হব। আপনার কাছ থেকে অন্তত এইগুলো আশা করি না আমি। নিশ্চুপ হাসে ইহান। পরপর বলে, কেন আমার থেকে আশা রাখে না কেন? থমকায় প্রেরণা। অস্বস্তিতে পা মাথা ছেয়ে যায়। লোকটার কণ্ঠস্বর কেমন যেন ঠেকে, অতি নমনীয়। পুরুষের কণ্ঠের আবেদন বোঝাটা জটিল কিছু নয়। রাত বিরেতে কল করেছে আবার, এত সাহস কই পায়ে? প্রেরণার অস্বস্তি হয় এতেও। ছটফটিয়ে বলে, কাল আসবেন, রাখছি। আমি বিতর্কে জড়াতে চাচ্ছি না, ধন্যবাদ। ইহান কিছু বলবে তার আগেই খট করে কল কাটলো প্রেরণা। ফোনটা চুপচাপ রেখে বারান্দার রেলিংয়ে হাত রেখে ইহান আকাশ দেখে রাতের। বাড়িতে প্রসেস করা মাছ ঢুকছে, মাংস ঢুকছে, বিভিন্ন স্ন্যাক্স আইটেম ঢুকছে। প্রেরণা ভীষণ ব্যস্ত। সকাল থেকে রান্নাঘরে ইনুকেও টেনে এনেছে। রাজ্যের রান্না হচ্ছে বাড়িতে। মনটা প্রেরণার খুশি। রাদীপ সুস্থ হয়েছে, দ্রুত ওর বিচার প্রক্রিয়া শুরু হবে। এই ফ্ল্যাটের প্রেরণা ছাড়বে ভাবছে। ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়েছে। মিস জেনি এসে মলিন মুখে কিচেনে দাঁড়ায়। উৎফুল্ল প্রেরণার মুখটা দেখে বলে, এত রান্না কেন? কচুরি রুটি বেলতে বেলতে প্রেরণা বলে, আত্মীয় আসবে আজ, জানেন না? ইনু শুকনো মুখে খুন্তি নাড়ছে। একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছে শুধু। মিস জেনি বলে ওঠে, আসবে তো ডিভোর্স দিতে। এইসব খাবে তারা? বুঝদার হলে খাবে, অবুঝ হলে খাবে না। মিস জেনির রাগ ধরে গেল প্রেরণার তেরা কথায়। তিনি তার মনের উত্তরটা না দিয়ে পারল না। সবাই অবুঝ আর সুবিবেচক একমাত্র তুমি। শান্ত ভঙ্গিতে ঘুরে তাকায় প্রেরণা। মিস জেনি বলে যায়, স্বীকার করো, প্রণিমী ভালো শ্বশুর বাড়ি পাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।